আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে না, মিস অরা? ওহ সরি, মিসেস অরা। আজ তোমাকে বোঝাব তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিল লরা। পুরো নাম অরা মেহরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না। সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? হুহ, এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া। কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন? ভরা মজলিসে আমার পুরুষত্ব নেই ঠান্ডা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিমাণ তোমাকে ভুগতে হবে মেয়ে। না, আরবান ভাইয়া প্লিজ। এই নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে এর শাস্তি পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ ওরার সাথে জোরাজোরি শুরু করেছে। একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। ওরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগল। ওরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়া দয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত ওরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপ্টে গালের সাথে মিশে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র। পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো সে। 32 বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজী তার নিত্যসঙ্গী। জামাকাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা। তবে ঘুমিয়েছে কি না বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করল ওরা দেখতে এতটুকু। একেবারে হামিংবার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কি না এতটুকু মেয়েকে বিয়ে করল আরিশ। কত আর হবে বয়স? খুব বেশি হলে 19। তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা বেকনিতে গিয়ে বেতের চেয়ারে বসল। আপাতত সিগারেট খেতে হবে তার, নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে প্যাঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে। কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানুষিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে। একটু আধটু রাগী হলেও ওর মনটা ভালো, এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জংলি পশু। ওরার কান্না থামে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে। সেদিন এই লোকটার বিষয় ঠাট্টা করে কতবড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা। বুধবার, বিকেল প্রায় 4টা ছুঁই ছুঁই। ওরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করেও বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা। সেজন্য আজ অফিসেই চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উদ্গ্রীব হয়ে আছে ওরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু ওরার যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ ওরার বাবা সোলাইমান মল্লিক।
হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিং চলছে। ওরা কোনোমতে গার্ডকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোণায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক হবে এই অফিসে কাজ করছেন সুলাইমান মল্লিক। কি রে ওরা? আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা। একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিঝুম হুট করে ওরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমিও কখনো দেখিনি উনাকে। কেমন কথা? তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ওহো, নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে ওরা ও নিঝুম জনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা, সেজন্য এখনো বিয়ে করেনি। ওরা কথাটা বলেই হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে। সুলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে ওরা, অর্থাৎ তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালোমতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সুলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরেই আরিশের বিশ্রী রূপটা দেখতে পান তারা। সুলাইমান মল্লিকের চাকরি খেয়ে, মানসম্মানের ভয় দেখিয়ে ওরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো, এই আশা রেখেই মেয়েকে আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে। সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে, বাইরের আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসল সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু ওরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোকট তো রুমে নেই। রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আর কি ফেরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলেই ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলল ওরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। গুড মর্নিং হামিংবার্ড। আচমকা আরিশের কণ্ঠস্বর শুনে ভয়ে জড়সড় হয়ে বসল ওরা। আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে তাকে রুম থেকে চলে যেতে বলল। জলিলও মালিকের কথামতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে। ওরা আরিশকে ঠিক বুঝতে পারছে না। রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো, আর সকাল হতেই এত মিষ্টি কথা। ব্যাপারটা হজম হচ্ছে না ওরার। আরিশ ওরাকে আপাদমস্তক দেখছে। ওরা মেহরিন নামের থেকে হামিংবার্ড নামটাই এই মেয়ের জন্য পারফেক্ট। তাছাড়া তেজরিন খান আরিশ তার স্ত্রী কে এমন নামেই ডাকবে, যে নামে অন্য কেউ কখনো তাকে না ডাকেনি এমন। কি হলো? চুপ করে আছো কেন? কথার জবাব দাও। আরিশের মৃদু ধমকে ভয় পেল ওরা। আরিশ এর মধ্যে বিছানার একপাশে বসেছে। পরনে তার কালো রঙের শার্ট, জিন্সের প্যান্ট। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো ওরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন। গুড মর্নিং। আরিশ হাসল, ঠিক যেন শয়তানি হাসি। ওরা বুঝতে পারছে না, লোকটা কি অসুস্থ, নাকি অতিরিক্ত রাগী বলে এমন মনে হয়। রাগ না হয় স্বাভাবিক, কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড? জলিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। আরিশ অদ্ভুতভাবে হেসে ফের বলে, যে ছেলেটা নাস্তা রেখে গেল ওর নামই জলিল। এবার বুঝতে পেরেছে ওরা। কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিলে, এটা আবার কেমন কথা? রুমে কেউ এলে একবার তো সবাই তাকায়।
স্বাভাবিক। এমনি, রুমে কে এসেছিল দেখার জন্য? চুপ। পরপুরুষের দিকে চোখ তুলে তাকালেও শেষ করে ফেলব। না টাকা পয়সার অভাব থাকবে আর না সে তারা চিহ্ন নারীরা তো এগুলোই তাই না হামিংবার্ড? আরিশের অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে ওরার। ঘৃণায় চোখমুখ কুঁচকে ফেলেছে সে। লোকটার মন মানসিকতা এত নীচ। তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয়, ভেতরে অন্য রকম এলোমেলো মনে হয়, স্বাভাবিক না। ওরার নীরবতা আরিশকে ভাবাচ্ছে, তার বউ কি জলিলের কথা ভাবছে? মুহূর্তেই মাথা গরম হয়ে গেল তার। ওরার কাঁধে হাত রাখল সে। কি কথা বলছো না কেন? ওর কথা ভাবছো, ঠিক না? না ভাইয়া। ওরা কাঁধে ব্যথা পাচ্ছে, ভয় ভয় তবুও উত্তর দিল সে। চুপ। কিসের ভাইয়া? আর একবার ভাই বলে ডাকলে খুন করে ফেলবো। আর হ্যাঁ, আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকাতেও ভুলে যাবে তুমি। ওরা ভয়ে কাঁদছে। ওর ছোট্ট দেহখানি ভয় থরথর করে কাঁপছে কেবল। আরিশ কথা বলতে বলতে নিজের শরীরের শার্ট বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা ভালো করেই বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে। তাই প্রাণপণে আরিশের কাছে হাতজোড় করে বলতে লাগল, প্লিজ এসব করবেন না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কারো দিকে তাকাব না। আরিশ ওরার থুতনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কষ্ট হয়? ঠিকমতো দিলে কষ্ট হয়, আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা। তোদের নারীজাতিকেই ঘৃণা করি আমি। তোরা মা নামের কলঙ্ক। আরিশের কোনো কথার আগামাথা বুঝতে পারছে না ওরা, আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে। আরিশের চোখ লাল হয়ে গেছে। ওরার শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল সে। আমার সাথে কেন এমন করছেন? কি করেছি আমি? মেশিন সমস্যা, কে জানি বলেছিল? ক্রূর হাসল আরিশ। ওরা নিরুপায়। আরিশের দুই হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর। ঠোঁটের ক্ষতে আবারও কামড় দেওয়াতে চিৎকার করতে চাচ্ছে মেয়েটা। কিন্তু আরিশ তার ঠোঁট দিয়ে সেই আওয়াজ বন্ধ করে রাখছে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, সব জায়গায় আরিশের দাঁতের দাগ বসে গেছে। ওরার দুচোখ বেয়ে জল পড়ছে কেবল। মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে। আরিশ ওরার দু পায়ের মাঝখানে বসল। ওরার দু চোখ বড় বড় হয়ে গেছে। গতরাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো? শুড আই গিভ ইট টু ইউ? অব কোর্স আই উইল। আরিশ অনুমতি চাইল নাকি নিজের ইচ্ছের কথা বলল জানে না ওরা। কাদো কাদো গলায় বলল সে, দয়া করুন। আমি তারা চিহ্ন রে যাব। আরিশ বিশ্রীভাবে হাসে। ওরার চোখের জলে তার কিছু যায় আসে না। কিন্তু হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে নড়েচড়ে উঠল সে। জরুরি কল আসার কথা ছিল। আরিশ ওরাকে ওভাবে রেখেই বিছানা থেকে নেমে ফোন হাতে নিল। হ্যাঁ, জরুরি কল। রিসিভ করে কথা বলল সে। ওরা কোনোমতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল। জরুরি কল, কাজ আছে আমার। ঠিকমতো খেয়ে নিও। তামান্না আছে বাসায়, তোমার দেখাশোনা করবে। কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা। ওরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই দ্রুত পোশাক পরে নেয় সে। মা যে তাকে জাহান্নামে পাঠিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওরার। কিন্তু প্রশ্ন হলো, জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা? ওরা ভেবে পায় না। বারান্দায় গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোলাইমান মল্লিক। বাইরে কত শত গাড়ি নিজেদের মতো ছুটে চলেছে। কাল থেকে আবার অফিস, আজ ছুটি। সেজন্য বাড়িতে বসে আছেন তিনি। কি হয়েছে তোমার? এখনো রাগ করে আছো? রোকসানা মল্লিকের কথায় কোনো ভাবান্তর হল না সোলাইমান মল্লিকের। স্বাভাবিকভাবে উত্তর দিল, কিসের রাগ? আর কি হবে রোকসানা? আমি জানি আরিশের সাথে ওরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারোনি এখনো। ম্লানমুখে বললেন রোকসানা। কিন্তু সোলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই। জেনে শুনে কারো পছন্দ অপছন্দের দাম না দিয়ে পড়ে সেসব জিজ্ঞেস করে কিসের জন্য? যখন বিয়েটা হয়েই গেছে এসব বলে লাভ কি? না মানলে তো কারো কিছু যায় আসে না। তোমার মেয়ে, তুমি তার সাথে যা ইচ্ছে তাই করেছ। এভাবে বলো না। ওরা তোমারও মেয়ে।
আমার মেয়ে হলে কখনোই এভাবে বিয়ে দিতে পারতে না তুমি। সোলাইমান কেমন করে যেন হাসলেন, বিষয়টা রোকসানা সহ্য করতে পারছে না। তার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি। বিষয়টা স্ত্রী হিসেবে রোকসানার নিকট সত্যি বড় যন্ত্রণার। আরিশ তো পর না, বলো? আমারই বোনের ছেলে। হ্যাঁ, তোমারই বোনের ছেলে। সেই ছেলে যে একজন মানসিক রোগী। বাইরে থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা অফিসে কানাঘুষা শোনা যায় রোকসানা। ছেলেটার মাথার ঠিক নেই। আর এসবের জন্য দায়ী তোমার বোন, কেবলমাত্র তোমার বোন। আর আজ ওরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি? এসব তুমি কি বলছো? আরিশ অসুস্থ না। আপুর ওসব কাজকর্মে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলেটা, কিন্তু অসুস্থ নয়। তাছাড়া ওরার মা আমি, জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না আমি। সোলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার। সত্যি তো, রোকসানা ওরার মা। সোলাইমান মল্লিক ওরার জন্মদাতা পিতা নন, তবে ছোট থেকে কম আদর স্নেহ করেননি তিনি। ওরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুঞ্জর থেকে রক্ষা করে ভালোবেসে নিজের ঘরের বউ করেছিলেন সাইদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা। দীর্ঘশ্বাস ছাড়ল ওরার মা। মৃদু হেসে বলল, ঠিক আছে। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা। আসলেই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। ওরার নিথর শরীরটা বিছানায় পড়ে আছে। গায়ের উপর পাতলা চাদর দেয়া থাকলেও কাঁপছে ও, শরীরের ভেতর যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালের ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে, তামান্না হাত রাখতেই যেন তাপের ধাক্কায় পড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। অচেতনভাবেই কপট গোঙানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বলে উঠছে, যেন তীব্র ঘোরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে, আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবল ঠান্ডা পানি এনে মাথায় দেয়, আবার মনে হলো ওষুধ ছাড়া হবে না। ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল, আরিশকে ফোন করবে কিনা। অফিসে থাকাকালীন সময়ে বিরক্ত করা অপছন্দ করে সে। কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়? জ্বরটা নরমাল না, শরীর এতটা নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করত আগে। কিন্তু বেশিরভাগ বাড়িতেই যৌতারা চিহ্ন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর, শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলো নিস্তব্ধ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলাগাড়িতে রাখা তরমুজের টুকরোগুলো যেন তৃষার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, আর তালের শাসু বিক্রেতার হাঁকডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্ত শহর একটু শান্তির আশায় ছায়া খোঁজে। বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাতপাখা দিয়ে বাতাস করার ব্যর্থ চেষ্টা করছে, দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচের পিচ গলতে চায় যেন। বিল্ডিংয়ের উঁচু কাচের জানালাগুলোয় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্রাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যেই নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে, কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চুষে খাচ্ছে। শহরের অলিগলিতে দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে, কিন্তু এর মাঝেও দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোরার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই। কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না, না শহর আর না এই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরে উত্তপ্ত শহর, কাচের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার, কিন্তু আরিশের মন অন্য কোথাও।
কিছু ভালো লাগছে না। অরার কথা ভাবছে। মেয়েটা এত ভীতু কেন? কোনো টুশব্দ করে না। ভীষণ ভয় পায় কেবল অরার মাও নিশ্চয়ই এমন নরম মানুষ। তাহলে অরার খালা অর্থাৎ আরিশের মা এমন ছিলেন কেন? আরিশ শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগছে ওর। বাড়ি ফিরতে হবে। সে চোখ বন্ধ করল। অদ্ভুতভাবে অরার মুখটা মনে পড়ে গেল। ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও কি ঠিক আছে? নিজেকেই প্রশ্ন করল আরিশ। নিজের ভাবনায় অবাক হল। অরার বিষয় নিয়ে ওর তো কিছু যায় আসে না। ধীর পায়ে চেয়ারে এসে বসল আরিশ। বিয়ে হওয়ার পর অরার সাথে একটু বেশিই রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয়ই এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কি যে হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করল, আবার রেখে দিল। তামান্না নিশ্চয়ই দেখছে ওকে, হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি, সেটা কি ভালো হবে? গলা খাকারি দিয়ে নড়েচড়ে উঠল আরিশ। ওই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতেই হবে। এরকম আরো নানান রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা আপু কল রিসিভ করেছে? নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না ওরার ছোট বোন। ক্লাস 8-এ পড়ে এবার। না রে। শ্বশুর বাড়ি যাওয়া সত্ত্বে একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম, তাও ধরেনি। রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীতু। চড়ুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্তও থাকতে পারে না। নয়না মা কে কিছু বলতে পারছে না। সত্যি বলতে নয়নারও এ বিয়েতে মতো ছিল না। আরিশের এমন জেদ, অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর তো না। না। আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব, না পারলে আমি নিজেই যাব। তোকে যেতে হবে না। এই বয়সে এত সাহস ভালো না, একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই একটা অসুবিধা, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগোলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস ভালো না, একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে গেলে ভুলে যাবে। তাহলে একবারও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছা করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে। তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবকিছুতেই কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে, ওরা কখনো জোর করে কিছু মেনে নেয়নি। তাহলে এই বিয়ে মেনে নিল কেন? কিসের জন্য? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতই না। সোলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান জড়া এসবও কিছু জানতই না। কি জানি, হয়তো ভালো আছে। হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে, সে যাবে না। কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজে চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরার সত্যিই সাহায্য দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনেই প্রশ্ন করল নয়না। তারপর হালকা মাথা নাড়ল। যেতে হবে। যেভাবেই হোক, দেখতে হবে ওরা আপি ঠিক আছে কিনা। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো, কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া। কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। হাতের আঙুল মুঠো হলো। আর ভাবতে পারল না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিংবার্ডের এই হাল সেটা ভালো করেই বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলে বেডরুমের দিকে দৌড়াল আরিশ।
বেচারি তামান্না ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উতলা হতে দেখেনি তামান্না। ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্য হোক, ওরাকে নিয়ে চিন্তিত আরিশ এটুকু ভালো করে বুঝতে পেরেছে তামান্না। রুমে ঢুকেই বিছানার দিকে দৃষ্টিপাত করল আরিশ। বিছানার এক কোণায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা। আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। ওরার চোখমুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করল। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন করে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে ওরার পাশে বসল। এর মধ্যে তামান্নাও রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্না, তোকে বাসায় রেখেছি কি করতে? আতকে উঠল মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাঁদো কাঁদো গলায় বলল, কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন, সেই ভয় কল করিনি ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেলল আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সেটা বুঝলাম, কিন্তু সেবাযত্ন করিসনি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনো ও। শরীর খারাপ, পোশাক বদলে দিতিস। কপালে একটু জলপট্টি দিতিস। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিল জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার। চলবে।